তো এটা নিতে পারবো না। সুতরাং এইটা আমি নিব হচ্ছে 15 তারিখে, মানে নেক্সট দিন আপনারা ওই কাজটা আমাকে দেখাবেন। এবং মানে এটা হচ্ছে টপিক 1, এটা কিন্তু গ্রুপ প্রজেক্ট। আচ্ছা, টপিক 1। এরপরে হচ্ছে আরেকটা টপিক চুজ করবেন যেটার উপর যেটা হচ্ছে আমাকে ধরেন 22 তারিখে যদি দিয়ে দেন, এক সপ্তাহ থেকে মানে আচ্ছা 22 তারিখে, হ্যাঁ, নামটা দিয়ে দিয়েন যাতে করে রিলেভেন্ট কোশ্চেন আমি আগে থেকে প্রিপেয়ার করতে পারি। তো এরপরে হচ্ছে 29 তারিখে ওটার উপর ল্যাবের ভাইবা আর হচ্ছে ল্যাব রিপোর্টটা নিব। এটা কি বুঝতে পারছেন? মানে বেশি কিছু করা লাগবে না এখন তো, সবগুলো অনলাইনেই পাওয়া যায়। জাস্ট বুঝতে হবে, বুঝে হচ্ছে রিপোর্টটা লিখতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? স্যার, রিপোর্টটা কিভাবে স্যার রেডি আসসালামু করবো? আলাইকুম স্যার। রিপোর্টের সাথে কি কি আমি থাকবে? আমি একটু বলি। আচ্ছা, কেউ একটু লিখে নেন, কেউ একজন দরকার হলে গ্রুপেও লিখে রাখেন। প্রথমে হচ্ছে আপনার টপিকের নামটা দিবেন, যে যেটা নিয়ে কাজ করতেছেন। ধরেন হচ্ছে সাপোজ আপনি হচ্ছে কি করতেছেন, আপনি হচ্ছে রেইনি ডে হচ্ছে ভিজুয়ালাইজ করতেছেন। তো লিখলেন প্রথমে হচ্ছে নেম অফ দ্য, আপনার হচ্ছে কি বলবো, নেম অফ দ্য টপিক লিখলেন। এরপরে লিখবেন হচ্ছে, দেখেন বৃষ্টি যখন সিন হচ্ছে ভিজুয়ালাইজ করবেন, তখন হচ্ছে ধরেন আপনি কি করতেছেন, ছাতা নিয়ে একজন যাইতেছে। তো এই ছাতাটা ড্র করতে তখন, অথবা হিউম্যান যে আছে তাকে ড্র করতে আপনার বিভিন্ন শেপ লাগবে, ধরেন সার্কেল শেপ লাগবে, স্কোয়ার শেপ লাগবে। এগুলা নেটে যখন কোডটা দেখবেন তখন দেখবেন অনেকগুলো বিল্ট ইন ফাংশন ইউজ করা হবে এগুলা করতে। ওই এরপরেরটা লিখবেন যে হচ্ছে এরপর সেকেন্ড, প্রথমে তো রিপোর্টের নাম লিখলেন। এরপরে লিখবেন যে হচ্ছে ফ্যামিলারাইজেশন, অর্থাৎ এখানে কি কাজ হইতেছে, জাস্ট ডিসক্রিপশন 5-6 লাইনের মধ্যে। এরপরে হচ্ছে প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনের কাজ লিখবেন, যে আপনি যে বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করছেন, এই ফাংশন আমার এটা ড্র করছে, এই ফাংশন এটা ড্র করছে। লাস্টে গিয়ে হচ্ছে যে আপনার কনক্লুশন লিখবেন। এবং আপনি যে এই যে 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 বিল্ট ইন ফাংশনগুলো ইউজ হয়েছে, এই বিল্ট ইন ফাংশনই আপনার হচ্ছে ভাইবার সিলেবাস। এখন এটা তো এক একজনেরটা এক এক রকম হবে। আপনি প্রজেক্ট একেবারে বড় কোনো প্রজেক্টও করবেন না, সেকেন্ড প্রজেক্টটা। আবার হচ্ছে একেবারে ছোট কোনো প্রজেক্টও করবেন না, যাতে করে মিনিমাম হচ্ছে আপনার ধরেন 15টার মতো বিল্ট ইন ফাংশন এখানে ইউজ হয়। 15টা না, 10টা। 10টা মিনিমাম বিল্ট ইন ফাংশনের এখানে ইউজ হয়, এটা একটু মাথায় রাখবেন। তো এটা দিলে আপনাদের হয়ে যাবে। আর আমি 15 তারিখে গত দিন যে টাস্কটা দিয়েছিলাম, আপনারা গ্রুপ ওয়াইজ আমার 15 তারিখে প্রথম টাস্কটা দেখাবেন, এটাতেও মার্কিং করব। আর লাস্টে ভাইভাতে মার্কিং করব, এরপরে রিপোর্টে মার্কিং করব, আর হচ্ছে আপনার কোয়ালিটি অফ দ্য টাস্ক এই কটার উপর মার্কিং করে দিয়ে দিব আপনাদের রেজাল্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে ল্যাবের টাস্ক গেল। আচ্ছা, আমাকে কি কেউ কোনো কিছু বলতেছেন আসলে? আচ্ছা, হ্যাঁ, রিপোর্ট উনি লিখে দিছেন, রাকিব আর রাইহান সাজিদ, উনি লিখে দিছেন। আপনারা এটা কাইন্ডলি এখনই সেভ করে এখন নিজেদের গ্রুপে দিয়ে দিন এটা। আপনাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানেও দিয়ে দিন, যাতে পরবর্তীতে সবাই বুঝতে পারে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের মিড নিছি। তো আপনাদের রেজাল্ট তো জেনারেলি হচ্ছে আপনার এটা মানে 93, অনেক হাই গ্রেড পাইলে হচ্ছে আপনার আসে। এর নিচে আপনাদের দেখা যায় কিছু মার্কসের জন্য রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তো মিডে তো মোটামুটি একটা মার্কস পাবেন, আমি এটা দেখবো, সমস্যা নাই। তো আমি হচ্ছে আপনাদের যে কাজটা করব সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি। তো অ্যাসাইনমেন্টে আপনারা যদি ভালো মতো আসলে লিখেন, অ্যাসাইনমেন্ট কিন্তু এমন না, নাথিং লাইক প্রবলেম সলভিং এরকম কিছু না। তো আমি হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত যেগুলা পড়াবো, আপনি কোশ্চেনটা লিখবেন এবং আপনি হাতে এগুলোর আনসারটা লিখবেন। মানে আমি যা যা পড়াইছি, এটা ডেফিনেশন হোক, এটা কোনো ম্যাথমেটিক্স হোক, এটা কোনো হচ্ছে আপনার কোনো থিওরি হোক, কোনো অ্যালগোরিদম হোক, এগুলা আপনারা হচ্ছে মানে নিজে যেমন ফাইনালের জন্য প্রিপারেশন নেবেন না, তো ওইটা লিখে আমাকে হচ্ছে আপনার নোটটা এইটা দিবেন, এটাও জমা দিবেন হচ্ছে 29 তারিখে। তো এইটা হচ্ছে, এইটা জমা দিলে আমি আপনাদের হচ্ছে এখান থেকে মানে চেষ্টা করব। আমি অনেস্টলি যদি বলি, আমি চেষ্টা করবো যদি আপনি ভালো মতো লিখেন আমি এখানে ফুল মার্কস দিয়ে দিব। কারণ হচ্ছে দেখেন, আমি তো দেখি খাতাগুলা, তো এমনিতে তো হচ্ছে ফুল মার্কস দেওয়ার মতো অপরচুনিটি আপনার মিডেও থাকে না, ফাইনালেও থাকে না। দুই একজন এক্সেপশনাল লিখে, বাকিরা তো জেনারেলি মানে মোটামুটি একটা লেভেল নিচেই লিখে। তো ওইখানে আপনার যদি ধরেন ভালো কোনো গ্রেড পাইতে চান, সেক্ষেত্রে মিডে ধরেন 2-3 নাম্বার কাটা যায়। আর ওইখানে যদি আপনার হচ্ছে, ওইখানে যদি টার্মটা তো আমি আসলে বলতে পারতেছি না কত নাম্বার কেমন কাটা যাবে, এটা দুই একজন ছাড়া বাকি জনের 3-4 নাম্বার হয়তো আরো বেশি কাটা যাবে। তো ওই দিক থেকে আবার অনেকের হচ্ছে হয়তোবা দেখা যাবে যে 7-8-10 নাম্বারও থাকবে না, কারণ হয়তোবা যদি না কমন পড়ে। তো এই দিক থেকে আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে অ্যাটেন্ডেন্সের ফুল মার্কস, আর যাতে হচ্ছে 2-1 নাম্বার হয়তোবা আহ, যে অ্যাসাইনমেন্টটা কথা বলতেছি এটা যদি ভালো মতো সুন্দর করে লিখতে পারেন, 20-এর মধ্যে 19-18 চিন্তা করে রাখেন, এক হয়তোবা 19 চিন্তা করে রাখেন, মানে এইটা মার্কসটা আপনারা পাবেন আর কি। সো আপনাদের সিলেবাসটা আমি আবার বলতেছি। সিলেবাসটা হচ্ছে যে আমি আপনাদের
টার্মের সিলেবাস শুরু করছি পড়ানো, যেদিন মিড নিছিলাম সেদিনের পর থেকে আজকে ক্লাস পর্যন্ত আমি যে যে টপিকগুলো পড়াইছি, এটা অ্যালগোরিদম হবে অথবা এটা ডেফিনেশন হোক, এটা হচ্ছে আপনার কোনো থিওরি হোক, এগুলা কোশ্চেন গুলা লিখবেন এবং কোশ্চেন গুলো আনসার গুলা লিখবেন। এটা আপনার জন্য একটা নোটও হয়ে যাবে। এবং খেয়াল রাখবেন যে হচ্ছে ধরেন একজনের লিখা মানে অনেক সময় এরকম হয় যে হচ্ছে আপনার, আমি গতবার দেখছি যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় সেম একজনের লিখে দুইজনের হিসেবে জমা দিচ্ছে। তো দ্যাট মিনস আপনি মিস্টার এক্স, সে এক্স এরটাও লিখছেন, ওয়াই এরটাও লিখছেন। এভাবে যাতে না হয়, কারণ এটা তো আপনার নিজের টাস্ক আর কি। তো এটা নিয়ে আশা করি আপনাদের কনফিউশন নেই। অ্যাসাইনমেন্ট নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আপনাদের? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ বলেন। স্যার আমরা 7D সিএসসি থেকে যারা হচ্ছে ল্যাবেরটাতে জয়েন করছিলাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কি আপনি অ্যাসাইনমেন্টটা কি মানে ল্যাবের ওটার কথা বলতেছিলেন? না 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 না, এটা হচ্ছে থিওরি থিওরি। ও আচ্ছা ল্যাবের আচ্ছা, সরি ল্যাবের স্যার। যে টাস্কটা, এটা হচ্ছে আপনারা তো অবশ্যই 29 তারিখের যে ল্যাবটা আছে, আপনাদের জি। যদি ইভেন 15 তারিখে যদি দেখাইতেও সমস্যা হয় যে আপনি এই কি বলে, আপনি হচ্ছে এই টাইম অন্য কোনো ক্লাস আছে, সেক্ষেত্রে আপনি 29 তারিখে সবগুলো একসাথে দেখাবেন। এটা শুধু 7 DCSE আপনারা, বুঝছেন? আচ্ছা স্যার, আমাদেরকে নিয়ে স্যার একটা 30 মিনিটের জাস্ট ছোট একটা ক্লাস করলে আমাদের জন্য বেশি ভালো হয় তা স্যার। আমি তাহলে একটু ইনস্ট্রাকশন আমি দিলে। আমি তাহলে দেখি 15 তারিখে চেষ্টা করবো আর কি, ঠিক আছে? জি স্যার, তাহলে কি আমরা লিভ নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে না, আপনার আপনার সাথে যে কোনো একটা ক্লাস 30 মিনিটের আচ্ছা করলে আচ্ছা, হবে। আমি হচ্ছে তাহলে 15 তারিখে আপনাদের দিব, ওইখানে যেদিন যাব আমি, আপনারা আইসেন জাস্ট 30 মিনিটের জন্য। আচ্ছা স্যার, ওকে। 15 তারিখ তো স্যার আমাদের এক্সাম আছে একটা, মানে আজকে কি অনলাইন ক্লাস নেওয়া যাবে? আজকে একটা তিরিশ আজকে বিশ আজকে মিনিটের আমার এরপরে আবার মাস্টার্সের ক্লাস আছে, বুঝছেন? আচ্ছা মানে আমি প্ল্যান থাকলে পারতাম আর কি। তাহলে 15 তারিখে কোন একভাবে ম্যানেজ করি আমরা, ঠিক আছে? স্যার, এই কালকে স্যার 15 তারিখ আমাদের এক্সাম আছে, তো ওটার জন্য স্যার একটু এক্সাম কমপ্লিট হয়ে যাবে। কয়টায় আপনাদের? স্যার এক্সাম হচ্ছে যে 6টা থেকে। 6টা থেকে, এর আগে আধা ঘন্টা জাস্ট থাকে না এখানে তো আর এমন কিছু না যে ক্লাসে হচ্ছে আপনার ধরেন মানে অনেক কিছু করা লাগবে, আপনার তো জাস্ট আপনাদের সাথে জেনারেল ডিসকাশন করবো। সো জি আমার মনে হয় না যে এটা আপনার এক্সামে ইম্প্যাক্ট ফেলবে, বুঝছেন? স্যার, তাহলে সকালে অথবা দুপুরের দিকে। আচ্ছা, আমি এটার জন্য আমাকে নক দেন 15 তারিখের আগে, আমি আপনাদের আলাদাভাবেই করবো আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি অ্যাসাইনমেন্টটা বুঝছেন এখানে যারা আছেন? স্যার অ্যাসাইনমেন্টটা কি শুধু ফাইনালের যে টপিকটা শুরু হয়েছে সেই ফাইনালের হ্যাঁ টপিক হ্যাঁ থেকেই হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বুঝছেন। ফাইনালের যে টপিকটা আছে, এই হুম। টপিকের আপনার হচ্ছে আজকে পর্যন্ত যেটুকু পড়ানো হবে, আমি তো আরেকটা ক্লাস তো অবশ্যই, আরো 2টা ক্লাস হবে, 29 তারিখে হয়তো ক্লাস নিব আমি থিওরির উপর। বাট আজকে পর্যন্ত যে ক্লাস, যে টপিক আছে, এই টপিক পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। বুঝতে পারছেন? 4টা 5টা 10টা কোশ্চেন যে কোটাই হোক। বুঝতে পারছেন এটা? স্যার এটা আমাদের কি? আজকে সহ তো টোটাল 6টা ক্লাস হচ্ছে। না 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 না, আমি তো মিডের পরে তো 6টা ক্লাস হ্যাঁ নেইনি। হ্যাঁ, না, মিডের পরে নেওয়া হয়েছে যে আজকে সহ দুইটা। হ্যাঁ, দুইটা, মিডের এই আগে দুইটা 4টা ক্লাসের ক্লাস উপরে নেওয়া দিবেন। হয়েছে। হ্যাঁ, দুইটার উপরেই দিবেন আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে। ওকে, ঠিক আছে। দ্যাটস গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা শুরু করব এখন, মানে সবাই আসছেন তো নাকি? স্যার শুরু করতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আজকে যে প্রবলেমটা করব এটার নাম হচ্ছে সাদারল্যান্ড হজম্যান প্রবলেম। তো সাদারল্যান্ড ম্যানেজমেন্ট প্রবলেমটা মানে এটা হচ্ছে একটা ক্লিপিং প্রবলেম। আচ্ছা, আপনাদের আমি যদি বোঝাই, ধরেন এটা হচ্ছে আমার আমার চিন্তা করেন যে এটা হচ্ছে আমার একটা উইন্ডো। উইন্ডো বলতে কি চিন্তা করবেন, ধরেন এটা আমার জায়গা, এইটুকু হচ্ছে আমার স্পেস। চিন্তা করেন এটা আমার ল্যান্ড প্রপার্টি। তো আমার বাসার কি হয়েছে, আমার বাসার হচ্ছে এই অংশ এখানে, বাকি অংশ ভেতরে 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 ভেতরে, এই অংশ এখানে। আচ্ছা, এখন সিটি কর্পোরেশন যখন আসবে, অথবা ধরেন কাউকে দায়িত্ব দেওয়া হইলো যে রাস্তার জমি যে দখল করছে তাকে হচ্ছে তার ওইটুক হচ্ছে ভাঙতে হবে। তো তারা অবশ্যই এটা ভেরি রেশনাল যে তারা এইটুকু ভাঙবে, আবার তারা এইটুকু ভাঙবে, তাই না? এটা বুঝতে পারছেন? একটু কথা বললেন, আমি আসলে না রেসপন্স হইলে না বুঝলেও বললেন, সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা। তো এখন যেটা হচ্ছে আমার নিজের প্রপার্টির বাইরে, এটা হচ্ছে কেটে ফেলতে হবে। তো এভাবেই চিন্তা করেন, আমাদের অ্যালগোরিদম আছে, এগুলাকে আমরা বলি ক্লিপিং অ্যালগোরিদম। ক্লিপিং। তো ক্লিপিং অ্যালগোরিদম কি করে, যে আমার যে বাউন্ডারিটা থাকবে, এই বাউন্ডারির বাইরে 2টা কাজ করবে। একটা, বাউন্ডারির বাইরে যে পোর্শনগুলো আছে ওগুলা কেটে ফেলবে,
এখন ধরেন আমার আমার এই কর্নারটা এরকম ছিল, এইটা আমার বাউন্ডারি, তারপরে ভেতরের অংশটা এরকম। তো এখন বাউন্ডারির অংশ যখন কেটে ফেলবো, তখন কিন্তু আমার হচ্ছে এইটুক অংশ তো কেটে যাবে। তখন হচ্ছে আমার এই যে অংশটা থাকবে, এই অংশটাকে আমার আহ, একটা পলিগন বানাইতে হবে। পলিগনের সংজ্ঞা কি? পলিগনের সংজ্ঞা হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু হয়ে সারাদিন ঘুরে ঘুরে ওই পয়েন্টে যদি শেষ হয়, তাহলে এটাকে এই এনসার্কেল জায়গাটাকে বা এই এই আবদ্ধ জায়গাটাকে আমরা পলিগন বলি। তো আমি কোনোভাবে যদি কাটি, ধরেন হচ্ছে এটা আমার লাইন, আমি এভাবে কাটতেছি, তো এই লাইনের ডান পাশে সবগুলো আমার নিজস্ব জায়গা। তো এইটুক যখন কাটবো, আমি আরেকটা কালার ইউজ করি, এইটুক যখন কাটবো, তখন কিন্তু আমার পলিগনটা এইভাবে যদি আমি ড্র করতে পারি এভাবে, তাহলে আমার অ্যাকচুয়াল পলিগনটা থাকে। কিন্তু আমাকে কিন্তু এটার জন্য এডিশনালি একটা এজ, পলিগনের এজ কিন্তু আমাকে নিজের থেকে দিয়ে দেওয়া লাগতেছে। এই যে এডিশনাল এজটা দিয়ে দেওয়া লাগতেছে, এটা কেন লাগতেছে? কারণ হচ্ছে এটা পলিগনের প্রপার্টির সাথে যায়। পলিগনের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে, পুরা পয়েন্টটা পাথটা আপনি যদি ঘুরে আবার সেই পয়েন্টে আসতে পারেন, এটা হচ্ছে আপনার পলিগন। তো এটার জন্য আমার অনেক সময় এক্সট্রা এজের দরকার হবে, অর্থাৎ এক্সট্রা লাইনের দরকার হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি আচ্ছা, স্যার। আচ্ছা। তো এখন আপনাকে যদি নর্মাল ভাবে এটা দেওয়া থাকে, ধরেন এইটা হচ্ছে, এই স্কোয়ারটা হচ্ছে আপনার সে আবদ্ধ জায়গা, এ ডি ই সি বি, এটা হচ্ছে আপনার এই দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ধরেন বিল্ডিংটা। এখন এটাকে ভাঙতে হবে, কিভাবে ভাঙবেন? এটাকে ভাঙতে হলে কিভাবে করবেন? এখান থেকে স্টার্ট হবে জায়গাটা, এখান থেকে এভাবে যাবে, এখান থেকে এভাবে যাবে, এখান থেকে এভাবে যাবে, এখান থেকে কাটবে, এইটা এভাবে কাটবে, দেন এইটা এইভাবে আছে, এভাবে আছে, দেন এভাবে আছে। এইটুকু অংশ, এই সবুচিত, না, হ্যাঁ, এই অংশ যেটা আছে, এইটা হচ্ছে আমার থাকবে, আর বাকি এই যে অংশগুলো আছে এই অংশগুলো কেটে যাবে। এটাকে আমরা বলি ক্লিপিং অ্যালগোরিদম। অর্থাৎ কিভাবে আমরা কাটবো, দেখেন এখানে আমার হয়েছে কি, যে এই অংশটাতে আমার কিন্তু এক্সট্রা একটা নতুন একটা এজ দেওয়া লাগছে, এই অংশেও কিন্তু আমার নতুন একটা এজ দেওয়া লাগছে, এখানেও কিন্তু আমার নতুন একটা এজ দেওয়া লাগছে। অর্থাৎ আমার বাসার কিন্তু এই ওয়ালগুলা ছিল না, আবার এখানেও আমার নতুন করে ওয়াল দেওয়া লাগছে। তো এই যে সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম কি করে, সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম আপনাকে সেই প্রসিজারটা দেয়, যে প্রসিজারে আপনি হচ্ছে এই পলিগনটা কেটে আপনি হচ্ছে এই রকম হচ্ছে শেপ ড্র করতে পারবেন। প্রথমে ছিল লাইন ক্লিপিং। লাইন ক্লিপিং বলতে বোঝায় একটা লাইন দেওয়া আছে, আপনি হয়তো বা বলবেন যে আমি এটার বাম ডান সাইডে সবকিছু, আমার বাম সাইডে যা কিছু আছে সবকিছু কেটে ফেলো, এটাকে আমরা বলি লাইন ক্লিপিং। আবার হচ্ছে আপনার এইটা যেটা আছে সাদারল্যান্ড হজম্যান, এটা হচ্ছে পলিগন ক্লিপিং, অর্থাৎ একটা পলিগন শেপ দেওয়া থাকবে। পলিগন তো আসলে লাইনেরই সমষ্টি, একটা লাইন কিন্তু পলিগন হবে না, অবশ্যই এখানে ফেরত যাইতে হবে, তাহলে সেটা পলিগন হবে। এই যে শেপটা, এই একটা এনসার্কেল শেপ, এই শেপ যেহেতু কাটা হইতেছে, এই জন্য আমরা এটাকে বলবো পলিগন ক্লিপিং। এটার জন্য অ্যালগোরিদম প্রোভাইড করছে সাদারল্যান্ড হজম্যান। তো এটা এটা হচ্ছে আপনারা একটু বুঝবেন, জাস্ট প্রথমে বুঝবেন, এটার মতো সহজ কিছু নাই। বাট বুঝেন, আপনার কোনো টিউটোরিয়াল লাগবে না, কিছুই লাগবে না। তো দেখেন, এটা তো আমার ইনসাইট, এটা আমার ইনসাইট, এটা আমার হচ্ছে ইনসাইট, আর বাকি যেটা আছে সবই তো আমার আউটসাইড, এই এই স্কোয়ারের বাইরে। তাহলে আমি জানলাম যে ইনসাইড বলতে বোঝায় আমার আমার জায়গার ভেতরে ভেতরে যেটা আছে, আউটসাইড বলতে বোঝায় যেটা বাইরে আছে। তো এমন যদি হয় এই স্কোয়ারটা আমার টোটাল জায়গা, এটা ইনসাইড এটা আউটসাইড, একটা এজ, এজ মানে কি, যে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যদি কানেক্টেড থাকে, এই তখন এটা এজ ক্রিয়েট হয়। তো আমার যদি এরকম হয় V1 থেকে V2-র দিকে, এটা হচ্ছে আমার একটা এজ গেছে যাওয়ার, কিন্তু এর এই এই অংশটুকু হচ্ছে আউটসাইড, এই অংশটুকু ইনসাইড, অর্থাৎ আউট থেকে ইনসাইডের দিকে যাইতেছে। তখন আমি কি করব, আমি হচ্ছে রাখবো কি, আমি রাখবো হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্টটা, আমার যে ল্যান্ডের ইন্টারসেকশন পয়েন্টটা আর হচ্ছে লাস্টের পয়েন্টটা। অর্থাৎ এখানে ক্রিয়েট হবে কি V2, আর এখানে যে ইন্টারসেকশন পয়েন্টে নতুন একটা নাম দিয়ে দিলাম, ধরেন V1 ড্যাশ, এটা যে কোনো ABC যে কোনো নাম দিতে পারেন। তাহলে আমার এই লাইনটা কেটে আমার থাকলো হচ্ছে যে অংশটা, সেটা হচ্ছে V1 ড্যাশ V2, এই অংশটা ভিতরে থাকলো, বাকি অংশটা কিন্তু কেটে গেছে। এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কেস 1। আচ্ছা, তো তার মানে এটা যদি আউটসাইড থেকে ইনসাইডে যায়, তাহলে আমার ফলো করতে হবে কেস 1। কেস 2 বলতেছে উল্টাটা, অর্থাৎ ইনসাইড থেকে যদি আউটসাইড যায়, তখন কি করব? তখন যেটা করব, যে হচ্ছে আপনার আমি শুধু এই যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে আমার ল্যান্ডে, এই পয়েন্টটা নিব, আমার এই পয়েন্টটা নেওয়ার দরকার নাই, আমি শুধু এই পয়েন্টটা নিব। অর্থাৎ
এখানে ধরেন আমি লিখে রাখলাম V1 প্রাইম, অর্থাৎ আমি এখানে নিতেছি V1 প্রাইম। আগেরটাতে কিন্তু ছিল 2টা পয়েন্ট। ওকে, এখন এইটা একটা কেস। আবার কি হইতে পারে, পুরাটাই ভেতরে থাকতে পারে। যখন পুরাটাই ভেতরে থাকবে, দেখেন এখানে কিন্তু আমার পুরাটাই ভেতরে আছে। পুরাটাই ভেতরে থাকলে আমি ডেস্টিনেশন যে ভার্টেক্সটা আছে, যে পয়েন্টটা আছে, ওটা নিব। অর্থাৎ ধরেন এদিক থেকে এদিকে গেছে, সোর্স হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে এটা, অর্থাৎ আমি নিব হচ্ছে V2। এমন যদি হয় পুরাটাই আউটসাইড, তখন আমি এখান থেকে কিছুই নিব না। অর্থাৎ চারটা কেস। একটা কেস হচ্ছে পুরোটা আউটসাইড, তখন এখান এই পয়েন্ট, এই লাইন থেকে আমি কোনো পয়েন্টই নিব না। যদি পুরোটা ইনসাইড থাকে তাহলে আমি হচ্ছে সেকেন্ড পয়েন্টটা নিব, অর্থাৎ হচ্ছে ডেস্টিনেশন নিব। যদি আউটসাইড থেকে ইনসাইডে যায় তাহলে একটা ইন্টারসেকশন পয়েন্ট প্লাস হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট নিব, এখানে একটা এইটুক নিব। আর যদি ইনসাইড থেকে আউটসাইডে যায় সেক্ষেত্রে শুধু ইন্টারসেকশন পয়েন্টটা নিব। এই চারটা হচ্ছে আমার ফর্মুলা। এই চারটা ফর্মুলা একটু 2 মিনিট ধরে দেখবেন, এবং এবং হচ্ছে পারলে এখনই হচ্ছে মুখস্থ করে ফেলবেন। একটু দেখেন আপনারা কি বুঝতে পারছেন আমি যতটুকু বলছি? স্যার মোটামুটি আরেকটু রিক্যাপ করলে ভালো হতো আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, এইটা তো বুঝছেন যে আমার যদি এটা হচ্ছে আমার ল্যান্ড এরিয়া, আর এটা হচ্ছে আমার সেই লাইনটা যেটা আমার ল্যান্ড এরিয়ার টোটাল আউটসাইড। এই ভেতরের টুকুকে আমরা ইনসাইড বলবো, এটাকে আউটসাইড। অর্থাৎ এখানে যে দুইটা ভার্টেক্স আছে, একটা লাইন তো আসলে দুইটা ভার্টেক্সকে কানেক্ট করে, মানে হচ্ছে লাইনের প্রান্তবিন্দু। এই দুইটা প্রান্তবিন্দুই আমার আউটসাইড। যদি দুইটা প্রান্তবিন্দু আউটসাইড থাকে, এখান থেকে আমি কিছুই নিব না, এই লাইন দুটো সরাসরি বাদ। আচ্ছা, এখন একটা কেস থাকতে পারে যে দুইটা প্রান্তবিন্দুই আমার ইনসাইড। তো লাইনের এটা হচ্ছে দিকমুখী লাইন, অর্থাৎ হচ্ছে ভেক্টর লাইন। তো ভেক্টর লাইনের তো দিক আছে। তো এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। যদি দুইটাই ইনসাইড থাকে আমি এন্ডিংটাকে রাখবো। কিভাবে রাখবো, কি রাখবো বলতে কি বুঝাইতেছে, আমরা যখন এক্সাম্পল দিব তখন বুঝতে পারবো। অর্থাৎ যদি দুইটাই ভেতরে থাকে তখন আমি সেকেন্ড পয়েন্টটাকে রাখবো। এখন এমন যদি হয় যে ভেতর থেকে বাইরের দিকে যাইতেছে, তখন আমি শুধুমাত্র ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ এই নতুন পয়েন্টটাকে রাখবো। আর যদি এমন হয় বাইরে থেকে ভেতরের দিকে যাইতেছে, তাহলে সেকেন্ড পয়েন্ট অর্থাৎ ডেস্টিনেশন পয়েন্ট থাকবে, আর হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট থাকবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে, একটু দেখেন। এটা হচ্ছে আপনাদের 2 মিনিট সময় দিলাম। এ- আজকে চেষ্টা করবেন সাদারল্যান্ড হসব্যান্ড এখান থেকে পড়ে যাতে এইখানেই শেষ হয়। এটা একটু চেষ্টা করবেন। সো একটু 2 মিনিট দেখেন। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? চারটা নিয়ম বুঝছেন? এই চারটা নিয়মই কিন্তু ফলো হবে বারবার। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি আপনাদের বুঝাইতে জি। পারি না? মানে আপনারা কি বুঝেন আমার কথা? স্যার বুঝি তো স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের কি প্রবলেম দেওয়াটা থাকবে একটু দেখেন। আমাকে এইরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, ফিগার দেওয়া থাকবে, এরকম এরকম ফিগার দেওয়া থাকবে। ফিগারের মধ্যে সব সময় আয়তক্ষেত্র টাইপের যে অংশটা দেওয়া থাকবে, এটা আপনার ল্যান্ড, নিজের ল্যান্ড বোঝাবে। এটা হচ্ছে আপনার বাউন্ডারিটা, এই আয়তক্ষেত্র টাইপের যেটা দেওয়া থাকবে। এরপরে আপনাকে একটা পলিগন দেওয়া থাকবে। পলিগন দেওয়া থাকবে বলতে কি বোঝায় আপনাদেরকে আমি বলছি। পলিগনের ডেফিনেশন হচ্ছে যে একটা জায়গা থেকে শুরু হবে এবং সেই জায়গাতেই যাতে আমি যাইতে পারি, বিচ্ছিন্ন কোনো লাইন থাকা যাবে না। এটাকে পলিগন বলে। যেমন এখানে ধরেন A B C D E A, এটা কিন্তু একটা পলিগন। তো আপনাকে দেওয়া থাকবে পলিগন, আপনাকে দিয়ে বলবে যে এটাকে ক্লিপ করে দেখান ইউজিং সাদারল্যান্ড ভর্জম্যান অ্যালগোরিদম।
আচ্ছা, তো আপনার যে এই যে এইটা আছে, আপনার যে হচ্ছে এই ল্যান্ড এরিয়াটা আছে, তাহলে এইটার কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা হচ্ছে লেফট পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট, তাই তো? তো আপনি এখন কি করবেন? আপনার অ্যানালজি হবে সিম্পল। 1 নাম্বার স্টেপে আপনি কি করবেন? এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। বলবেন এটা হচ্ছে আপনার আহ চিন্তা করেন যে এটা হচ্ছে এটাকে আপনি বলবেন লেফট কাটিং। লেফট কাটিং মানে কি? আপনি চিন্তা করবেন লেফট সাইডে যা আছে সবগুলো আউটসাইড, আর বাকি কোনো কোনো বাউন্ডারি আপনি চিন্তা করবেন না। তখন এগুলা ধরেন মুছে দিবেন। এগুলা মুছে দিয়ে শুধুমাত্র এই বাউন্ডারি লেফট সাইডে যারা আছে, অর্থাৎ ধরেন আমি নতুন একটা ডেফিনেশন দিয়ে দিই, বাউন্ডারি ইএফ, এটা আমার লেফট সাইড। অর্থাৎ ইএফ এর লেফটে যারা আছে এই পয়েন্টগুলো আমার শুধুমাত্র বাইরে, এইটা এই পুরা পয়েন্টটা রাইট সাইডে সবগুলো আমার ভেতরে। তো এইভাবে কাটবেন একবার। আচ্ছা, 2 নাম্বার স্টেপে কি করবেন? 2 নাম্বার স্টেপে এখন এই স্টেপগুলা এমন না এই অর্ডারই হওয়া লাগবে, যে কোনো অর্ডারই করতে পারেন। ধরেন এটা জিএইচ, এটা হচ্ছে জিকে, এটা এটা। তো আপনি কি করছেন? এই জিকে পয়েন্টটা চুজ করলেন, আপনি বললেন যে হচ্ছে এটার এটার হচ্ছে রাইট সাইডে যা আছে সবগুলা বাইরে, এই পাশে সবগুলা ভেতরে। তো তাহলে এইভাবেও কাটছেন, এইভাবেও কাটছেন। তাহলে বাদ থাকলো কি? 3 নাম্বার পয়েন্টে আপনি যাবেন উপরে, বলবেন যে এইটা হচ্ছে আমার সেই পয়েন্টটা, এইটার বাইরে যারা আছে তারা তো আউটসাইড, ভেতরে যারা আছে তারা ইনসাইড। এরপরে 4 নাম্বার পয়েন্ট আসবেন, আসার পরে বলবেন এটা হচ্ছে এফ কে, এটার উপরে যারা আছে তারা ভেতরের সাইড ইনসাইড, আর বাইরে যারা আছে সবাই আউটসাইড। এই 4টা স্টেপ যদি 4টা স্টেপ যখন করবেন, তখন আপনি হচ্ছে এই অ্যালগোরিদমের পরে রেজাল্টটা পাবেন। বুঝতে পারছেন? মানে এইটা বুঝছেন কিনা আপনারা? এখন কিভাবে কি কাটবেন, প্রত্যেকটা স্টেপে কি করা লাগবে, এটা তো আমি ব্যাখ্যা করবোই, বাট বেসিক অ্যানালজিটা বুঝছেন কিনা? স্যার একটু আবার একটু বললে ভালো হইতো স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অফকোর্স। আচ্ছা, আচ্ছা আমি একটু মুছে দিই। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, হোয়াইট বোর্ডে যাওয়ার দরকার নেই। আচ্ছা, হোয়াইট বোর্ডেই যাই। ওকে, অনলাইন হোয়াইট বোর্ড। আচ্ছা, তো আমার, আচ্ছা কালারটা এখানে, আচ্ছা রেড হচ্ছে আমার ইনসাইড, রেড হচ্ছে আমার মানে এটা হচ্ছে বাউন্ডারি এরিয়া। আর আমাকে দেওয়া থাকবে এরকম, ধরেন এরকম একটা পলিগন দেওয়া থাকলো, এরকম। ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা পয়েন্টটা হচ্ছে জি। আচ্ছা, তো আপনাকে বললো এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আসলে রেজাল্ট কি হওয়া উচিত? যে আপনার হচ্ছে রেড বাউন্ড, এটার আসল আউটপুটটা হওয়া উচিত এরকম। এটা হচ্ছে আপনার বাউন্ডারি, পয়েন্টটা শুরু হবে, যেহেতু এই ধরেন আমি এই পয়েন্ট থেকে শুরু করতেছি, এই পয়েন্ট থেকে ওইটুক যাইতে পারবে না, সুতরাং এইটুক নিতে পারবো, এখান থেকে এখানে পর্যন্ত আসবে। তারপরে এই পয়েন্টটা এখানে আসবে যেহেতু, আচ্ছা এটা আসলো। তারপরে এটা নিচের দিকে আসবে, তারপরে এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে, এটা সব ইনসাইড। এদিকে ঘুরবে, এদিকে ঘুরে এইটুক আসবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে। এটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, আউটপুটটা বুঝছেন? যে আউটপুটটা আমি আসলে কি চাইতেছি, এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি এই কাজটা করব কিভাবে? আচ্ছা, আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা, দেখেন, তো প্রথমে হচ্ছে আমি 1 থেকে 2 নাম্বারের লাইন যদি চুজ করি, 1 থেকে 2। আচ্ছা, 1 থেকে 2 নাম্বার লাইনের বাম সাইডে সবগুলা বাইরে না, বাম সাইডে সবগুলা বাইরে না, পয়েন্ট সব পয়েন্ট আমার হচ্ছে বাম সাইডে যে পয়েন্টগুলো আছে সবগুলো আমার হচ্ছে আয়তক্ষেত্রের বাইরে না, এটা আউট না, বলেন? আর এগুলা ইনসাইড না ডান সাইডে, বলেন? 1 থেকে 2 নাম্বার যে লাইনটা আছে, এই লাইনের বাম পাশে সবাই আমার আয়তক্ষেত্রের বাইরে না? জি স্যার। আচ্ছা, তো তাইলে হচ্ছে আমি এদের বাদ দিতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, আমি কি করলাম? 3 থেকে 4। তো এইটা যখন নিতেছি, তখন এইটা রাইট সাইডে যারা আছে সবগুলো আমার বাইরের না, আউট না? রাইট সাইডে এটার, এটা কিন্তু রাইট সাইডের গুলা বাইরের। আবার আমি ধরেন 1 থেকে 3 নাম্বার পয়েন্টটা নিলাম, তো এটার যতগুলো আপার সাইডে আছে সবগুলা কিন্তু আমার আউট, মানে আমার আয়তক্ষেত্রের বাইরে। আমি হচ্ছে 2 থেকে 4 নাম্বার লাইনটা নিলাম, এইটার যতগুলা লোয়ার সাইডে আছে সবগুলা কিন্তু আমার আউট। তো আমার কাজ হবে, আমি যখন 1 থেকে 2 নাম্বার লাইন কনসিডার করবো, এগুলাকে কাটবো। আমি যখন
3 থেকে 4 নাম্বার কনসিডার করব তখন ডান সাইডে কাটবো। আমি যখন 1 থেকে 3 নাম্বার কনসিডার করব তখন উপরের টুকু কাটবো। 2 থেকে 4-এ যখন কনসিডার করব আমি নিচের টুকু কাটবো। এইভাবে 4 বার করার পরে আমি হচ্ছে এই রেজাল্টটা পাবো। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, প্রত্যেকটা চারটার জন্য চারটা কি চিত্র দেখাতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, 4টা চিত্র দেখাইতে হবে। মানে এটাই হচ্ছে একটা, মানে এটা এই জন্য একটু বড় হয়ে যায় প্রবলেমটা। পরীক্ষাতে আসলে আপনার ভালো মার্কসের জন্য আসবে, লাইক হচ্ছে 15 হয়তো বা। ওকে, তাহলে আমি দেখাই একটা। আচ্ছা, তো আমার এখন ইনিশিয়াল যে গন্তব্য, আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে লেফট এজ নিয়ে করতেছি। লেফট এজ কোনটা? আমি একটা কালারটা চেঞ্জ করি। আচ্ছা, লেফট এজ হচ্ছে এটা। তার মানে আমি এইভাবে পয়েন্টটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমার লেফট এজ, বুঝছেন? এইটা হচ্ছে আমার লেফট। অর্থাৎ লেফট এজের এই পাশে যতগুলো আছে সবগুলো আউটসাইড, এই পাশে যতগুলো আছে সবগুলো ইনসাইড। এটা তো আপনারা বিশ্বাস করেন নাকি, বলেন? জি স্যার। ওকে, তো এটা গেল। আচ্ছা, এখন এখানে কি কি আছে চিন্তা করেন লাইনগুলো। আচ্ছা, আমি প্রথমে চিন্তা করতেছি এ থেকে বি, এই যে লাইনটা এ থেকে বি, এটা পুরাটা ইনসাইড না? এও হচ্ছে ইনসাইড, বিও হচ্ছে ইনসাইড। সুতরাং ইন থেকে ইন, ইন থেকে ইন হইলে আমার যে রুল আছে, ইন থেকে ইন আমি কোন পয়েন্টটা নিব? সেকেন্ড পয়েন্টটা নিব না, বলেন? এটা সেকেন্ড পয়েন্ট। অর্থাৎ আমি এখানে চুজ করব কি আউটপুট কি বি পয়েন্ট। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন বি থেকে সি চিন্তা করেন, বি থেকে সি। তারপরেও কিন্তু সেম, বি থেকে সিও এটাও কিন্তু টোটালটাই ভেতরে, বি পয়েন্টটাও ভেতরে, সি পয়েন্টটাও ভেতরে। তো ইন থেকে ইন, তাহলে হচ্ছে আমার আউটপুট হবে এই সেকেন্ড পয়েন্টটা। সি থেকে ডিও সেম, ইন থেকে ইন, সুতরাং আউটপুট হবে আমার ডি পয়েন্টটা। শেষ। এখন ডি থেকে ই যখন যাইতেছেন, এটা তো ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড। ডি পয়েন্টটা ইনসাইড, ই পয়েন্টটা আউটসাইড, অর্থাৎ ইন থেকে আউটে যাইতেছি না আমি, খেয়াল করেন তো ইন থেকে আউটে যাচ্ছি কিনা, বলেন? জি স্যার। ওকে, তাহলে এখানে ইন থেকে আউটের জন্য কোনটা ফর্মুলা ছিল? এই দেখেন, ইন থেকে আউট, ইন থেকে আউট হলে আমি ইন্টারসেকশন পয়েন্ট নিব। আমার বাউন্ডারির ইন্টারসেকশন আর এই লাইনটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। তো এইখানে কোনো পয়েন্ট আমি আগে কল্পনা করিনি, আমি ধরে নিলাম এটা ডি, ডি প্রাইম। সুতরাং আমি পয়েন্টটা দিছি ডি প্রাইম। আচ্ছা, এখন ই থেকে এ তে যখন আসবেন, ই থেকে এ, তখন দেখেন তখন এটা আউটসাইড, আউট থেকে ইন, আউট থেকে ইন। যখন আউট থেকে ইন হয়, আমরা যখন দেখছি আউট থেকে ইন হয়, তখন ইন্টারসেকশন পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্ট নেই। অর্থাৎ আমি এইখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট নিব যেটাকে আমি ধরলাম ই প্রাইম, আর ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে এ, সুতরাং ই প্রাইম এ। এই স্টেপ পরে আমার যে ফিগারটা হবে, দেখেন ফিগারটা কেমন হবে। এই স্টেপ করে ফিগারটা ড্র করবো কিভাবে? প্রথমে যাব বিতে, এটা হচ্ছে বিতে আসছি। বি থেকে, বি থেকে সিতে যাব, বি থেকে সিতে গেছি। সি থেকে ডিতে যাব, সি থেকে ডিতে গেছি। ডি থেকে ডি প্রাইমে যাব, ডি থেকে ডি প্রাইমে গেছি। ডি প্রাইম, আচ্ছা এটা হচ্ছে ডি থেকে ডি প্রাইমে গেছি। ডি প্রাইমে যাওয়ার পর দেখেন এখান থেকে আমাকে যেটা করতে হবে ই প্রাইম এ, ই প্রাইম এ, আর মাঝখানে হচ্ছে আপনার একটা দাগ আসবে। যদি কোনো পয়েন্ট এমন হয় যে হচ্ছে আপনার, মানে এই পয়েন্টগুলা প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, তো আপনি তো বুঝবেন যে এই দুইটার মধ্যে দাগ নেই, এই দাগটা দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ এই স্টেপ পরে আমার ফিগারটা হয়ে যাবে হচ্ছে এরকম। এই স্টেপ পরে আমার ফিগারটা দেখেন, এই ফিগারটা হয়ে গেছে এরকম। তাহলে কি দেখেন তো, দুইটা তো কম্পেয়ার করে আমি লেফট সাইডে কেটে ফেলছি কিনা, বলেন তো? জি স্যার। কাটছি না? আচ্ছা, এখন আমি ধরেন রাইট সাইডে কাটবো। যখন রাইট সাইডে কাটবো তাহলে এই অংশটুকু চলে যাবে না আমার, বি অংশটুকু? এরপরের স্টেপটা দেখেন, এরপরের স্টেপে আমরা রাইট সাইডে কাটতেছি। রাইট সাইডে কাটার পর আপনি দেখবেন এই যে দেখেন, এই বি অংশ এক্সট্রা অংশটুকু চলে গেছে, এই অংশটুকু চলে গেছে। এরপরে আমরা যদি নিচের সাইডে কাটি তাহলে এই অংশটা চলে যাবে, নিচের সাইডে কাটার পর দেখেন এই অংশটা চলে গেছে। এরপরে আপার সাইডে যখন কাটি তখন হচ্ছে এই অংশটা চলে যাবে। অর্থাৎ ফাইনালি আমরা হচ্ছে এই এই অংশটা বাদ দিয়ে আমরা এরকম একটা এরিয়া পাবো। বুঝছেন? এটা কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন পরীক্ষাতে। আমি চেষ্টা করব হুবহু ডায়াগ্রামই দেওয়ার। সুতরাং এটা নিয়ে আপনাদের সমস্যা হবে না, হুবহু ডায়াগ্রামই দেবো, একেবারে হুবহু ডায়াগ্রাম, স্টেপ গুলাও সেম থাকবে। এটা সব থেকে বেটার হচ্ছে আপনি যদি জাস্ট
1 থেকে 2 বার যদি নিজে একটু প্র্যাকটিস করেন, যদি না লিখেন খাতায়, তাহলে এটা কিন্তু পরীক্ষার হলে আনসার করে দিয়ে দিয়ে আসতে পারবেন না, কারণ দেখা যাবে যে ভুল যাবে। সো একটু লিখবেন এটা। সো এটা আমাদের প্রথম যে পড়া। এরপর একটা কার্ভসে যাব। আমি কিন্তু আপনাদের অনেক সিলেক্টিভ পড়াশোনা করাইতেছি, দেখেন, কারণ হচ্ছে এখানে এত কঠিন কঠিন পড়াশোনা আছে এই টপিকে, এই সাবজেক্টে আর কি, যেগুলা পড়লে আসলে দেখা যাবে যে বেসিক জিনিসও ভুলে যাবেন। তো আমি আজকে 2টা কার্ভ পড়াবো আপনাদের, একটা হচ্ছে হারমিট কার্ভ আর একটা হচ্ছে বেজিয়ার কার্ভ। এই 2টার সংজ্ঞা পড়বেন। তো হারমিট কার্ভ কি? ধরেন এটা 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 একটা পয়েন্ট, আচ্ছা, এটা তো হয়ও নাই, আচ্ছা। হারমিট কার্ভ হচ্ছে যে 2টা ইন পয়েন্ট, এটা একটা ইন পয়েন্ট, এটা একটা ইন পয়েন্ট, অর্থাৎ এটা একটা ইন পয়েন্ট, এটা একটা ইন পয়েন্ট। তো এখানে ট্যানজেন্টটা কি? ইন পয়েন্ট থেকে সোজা যদি আপনি 90 ডিগ্রি টানেন, তাহলে এটা এরকম আসবে। 2টা ইন পয়েন্ট এবং এই ইন পয়েন্টে যে ট্যানজেন্ট আঁকা হয়, এই 2টা ট্যানজেন্ট মিলে যে কার্ভটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে হারমিট কার্ভ। অর্থাৎ হারমিট কার্ভে এটা হচ্ছে P1 আর P4 আমার 2টা ইন পয়েন্ট, এটা ধরেন এরকম। এরকম হইতেছে কেন? আচ্ছা, এটা নিচের দিকে যাবে, আচ্ছা। দাঁড়ান একটু, আমি আবার আঁকে এটা, কলমে নিতে পারতেছি না এইভাবে। স্যার দুইটাই কি 90 ডিগ্রি হতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরে এটা কার্ভ। তো এইটা হচ্ছে আমার ইন পয়েন্ট, এখানে একটা ইন পয়েন্ট, এই ইন পয়েন্ট থেকে একটা 90 ডিগ্রি, এই ইন পয়েন্ট থেকে একটা 90 ডিগ্রি, এটা R1, এটা R2। অর্থাৎ 2টা ইন পয়েন্ট এবং তাদের ছেদকারী ট্যানজেন্ট ভেক্টর, অর্থাৎ 90 ডিগ্রি, তো ট্যানজেন্ট মানে তো 90 ডিগ্রি বোঝায়। তো এই 90 ডিগ্রি মিললে আমার যে কার্ভটা হয়, এটাকে আমরা বলি হারমিট কার্ভ। বুঝতে পারছেন? জাস্ট এইটুকু ডেফিনেশন শিখলেই হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝছি স্যার। ওকে। এখন আরেকটা কার্ভ আছে, যে কার্ভটার নাম হচ্ছে বেজিয়ার কার্ভ। এটা হচ্ছে বেজিয়ার কার্ভ। বেজিয়ার কার্ভের সংখ্যা সেম, সেম না মানে একটু ডিফারেন্ট তো অবশ্যই আছে। এটা হচ্ছে যদি এরকম থাকে, তো আপনি ধরেন এটা হচ্ছে এটা এরকম ছিল, এখান থেকে একটা টানছেন, এখান থেকে একটা টানছেন, এটা গেল। আচ্ছা, দেখেন 2টা ইন পয়েন্ট আর 2টা পয়েন্ট আছে যেটাকে আমরা কন্ট্রোল পয়েন্ট বলি। আপনি এখান থেকে সোজা টানবেন, এখান থেকে সোজা টানবেন, এখানে একটা মিলিত বিন্দু পাবেন, এইখানে একটা মিলিত বিন্দু পাবেন। 2টা ইন পয়েন্ট এবং তার টেনজেন্ট মিললে হয় হারমিট কার্ভ। 2টা ইন পয়েন্ট এবং তাদের কন্ট্রোলিং পয়েন্ট বলে এই ছেদ বিন্দুগুলাকে, এই 2টা ছেদ বিন্দুগুলা নিয়ে যে কার্ভ হয় সেটাকে আমরা বলি বেজিয়ার কার্ভ। এটা হচ্ছে, বুঝতে পারছেন? স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলেন। আচ্ছা, আমার হচ্ছে যদি এরকম থাকে, এরকম থাকে, এটা একটা ইন পয়েন্ট, এটা এ, এটা বি, এই ইন পয়েন্ট এবং তাদের ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, এইটুক নিয়ে যে কার্ভটা হয়, এটা হচ্ছে হারমিট কার্ভ। বুঝতে পারছেন? R2। এখন এরপরে আপনি যদি এটা এদিকে টানেন, এটা এদিকে টানেন, তাহলে এটা এখানে ছেদ করবে, এটা এখানে ছেদ করবে। এই ছেদ বিন্দুগুলোকে বলা হয় কন্ট্রোলিং পয়েন্ট। কন্ট্রোলিং পয়েন্ট, 2টা ইন পয়েন্ট এবং তাদের কন্ট্রোলিং পয়েন্ট মিলে যে কার্ভটা হয় সেটাকে বলে বেজিয়ার কার্ভ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে। এই 2টা অবশ্যই পড়বেন, এগুলা 3 নম্বরের ডেফিনেশনের জন্য খুবই উপযোগী কোশ্চেন। ওকে। তো আপনাদের আশা করি কোনো কোশ্চেন নাই আর, এগুলো একটু পড়বেন। আমি নেক্সট উইক আপনাদের অফলাইনে ক্লাসটা নিব। আর আপনি একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে রাখেন। আপনাদের সিআর আছে, ওনার নামই তো বলে গেছি আমি। স্যার নেওয়া আসছে আর সিআর সিআর এর নাম। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই তো জয়েন করছ না, অ্যাটেন্ডেন্স দেয় নাই।